পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলমান সমসাময়িক ঘটনা নিয়ে কথা বলে এবং এই মুহূর্তে সমসাময়িক ঘটনা অন্তত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই, সেটি হচ্ছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এই দুটি ম্যাচে যে ফলাফল হয়েছে বাংলাদেশের মানুষ বা সাধারণ ফুটবল সমর্থকরা এটা প্রত্যাশা করেন নাই। এর একটা কারণ হতে পারে অনেক সমর্থক রয়েছেন এই দেশে আর্জেন্টিনার এবং আরও রয়েছেন ফ্রান্সেরও, এবং এমবাপে কিংবা মেসির মতো খেলোয়াড়রা যখন কোনো একটা দলে থাকেন তখন সেই দলগুলি কিন্তু অনেক সমর্থন এমনিতেই পেয়ে যায় তাদের খেলোয়াড়দের কারণে। কিন্তু ফলাফল যদিও বা সমর্থকদের প্রত্যাশিত হয় নাই, ফুটবল বোদ্ধারা যেভাবে বলেছিলেন অনেকটা সেই রকমই ফলাফল হয়েছে। আর তাই আজকের চলমান পুষ্টি নিবেদিত এই অনুষ্ঠানে বিষয় হিসেবে বেছে নিয়েছে বিশ্বকাপে অর্থাৎ বিশ্বকাপে বিশ্বকম্পমান। এবং আমাদের দুজন অতিথি, তারা দুজনেই সাবেক অধিনায়ক এবং ফুটবলার, জাতীয় ফুটবল দলে তারা খেলেছেন। বিপ্লব ভট্টাচার্য এবং কায়সার হামিদ একই সাথে ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রীড়া পরিবারের সন্তান। তার ফ্যামিলিতে একাধিক জাতীয় চ্যাম্পিয়ন, আপনার মাও জাতীয় চ্যাম্পিয়ন এবং বারবার, এটা একটা গিনেস রেকর্ডের মতো, এতবার ন্যাশনাল দাবাতে কেউ চ্যাম্পিয়ন হয় নাই। আপনার জীবন একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটেছে, কিন্তু আপনি রেজিলিয়েন্ট এবং আপনার পরিবার রেজিলিয়েন্ট, আমরা সমবেদনা প্রকাশ করছি। প্রশ্ন শুরু করি বিপ্লব আপনাকে দিয়েই। কালকের যে ফলাফল, বা আসলে আজকেরই ফলাফল, রাতে ফলাফল হয়েছে, এই যে ফলাফল, এই ফলাফল আপনার কাছে কতটা প্রত্যাশিত ছিল? যদি অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসাবে বলি, আমি ব্রাজিল ফ্যান, কখনোই এটা প্রত্যাশা ছিল না আর্জেন্টিনার কাছে। কারণ আর্জেন্টিনা যেই ফুটবলটা খেলেছে আমরা দেখেছি লাস্ট 4টা ম্যাচ পরপর নকআউট স্টেজে, অসাধারণ কামব্যাক ছিল এবং তার মধ্যেও গোছানো ফুটবল ছিল, যেটা ল্যাটিন ফুটবলে মনে হয়েছে যে তারা গোল খাওয়াকে কিছু মনেই করে না, তারা জিতবে, এইভাবে আসে। সো মানে আজ সকালে যেটা আমরা ম্যাচটা দেখলাম, সকালে রাত 1টা মানে সকাল, সো ওই সকালের ম্যাচ দেখে ডিজাস্টার। আমাদের আর্জেন্টাইন ফ্যান যারা আছে সকলেই কিন্তু ডিজাস্টার। টোটালি যেটা প্রত্যাশা করেছে সেই প্রত্যাশার প্রতিফলন দেখতে পাইনি। একটা দল যখন আর্জেন্টিনার মতো দল 90 মিনিটে একটা শট করতে পারে না অন টার্গেটে, তাহলেই বোঝা যাচ্ছে যে স্পেন কতটুকু ছড়ি গড়িয়েছে। 3টা শট নিয়েছে, তার মধ্যে 2টা অন টার্গেট, একটা টার্গেটেও না। এবং এটা তো আসলে আর্জেন্টিনার খেলা না, আর্জেন্টিনার কি হয়েছিল? তবে একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে, স্কলনি যদি ম্যাচটা দেখুন, শুরুতে আমরা ফরমেশনে যাই, এই ফরমেশনটা শুরু করেছে 1-4-4-2, যেটা গোলকিপার অবভিয়াসলি মার্টিনেজ এবং 4টা ডিফেন্স, 4টা মিডফিল্ড, ফ্ল্যাট যেটা বলে যে, মানে আগে যে 4টা ম্যাচ ছিল যে আপনার উইনিং কম্বিনেশনে আমরা দেখেছি কি পারদেশকে হোল্ডিং রেখে 3টা মিডফিল্ড এবং 2টো অ্যাটাকারকে রাখা। সো এখানে উইনিং কম্বিনেশনে ভাঙার পাশাপাশি আপনার ফরমেশনটা যেটা আমার কাছে মনে হয়েছে টোটালি এটা ডিসিশন মেকিং খুব রং হয়েছে। পারদেশ যদি প্রথম থেকে থাকতো হোল্ডিংয়ে, তাহলে রোমেরো এবং মার্টিনেজ যে ইনজুরি হয়ে বের হয়েছে, পরবর্তীতে দেখতাম যে আমরা ভালো কিছু প্লেয়ার লাউতারো মার্টিনেজের মতো খেলোয়াড়কে নামাতে পারিনি ডিউ টু 2টো খেলোয়াড় ইনজুরিতে। এর মধ্যে ফার্নান্ডেস রেড কার্ড খেয়ে বের হয়ে গেছে। এখানেই মনে হয় যে ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে এবং 90 মিনিট রেড কার্ড পাওয়ার মতো ব্যবহার তো করেছে আর্জেন্টিনা। অবভিয়াসলি আপনি হয়তো মনে হচ্ছে অত্যন্ত রেগে আছে, তারা অত্যন্ত টেনসড। এবং প্রথম থেকে যদি আমরা ম্যাচটা দেখি যে আর্জেন্টিনা একটু পেশি শক্তি ইউজ করার চেষ্টা করেছেন, ফাউল করে খেলার প্রবণতা বেশি ছিল। এবং যেই কার্ডটা খেয়েছে, ফার্নান্ডেসের কথা বলে অনেকেই বলছে যে এটা রেড কার্ড হয়নি। আপনি দেখুন খেলার শুরুতে যে রেড কার্ড ইয়েলো কার্ডটা খেয়েছে, টোটালি এটা ফাউলের জন্য না, এটা বিহেভিয়ারের জন্য, রেফারির সাথে খারাপ বিহেভিয়ারের জন্যই কিন্তু তাকে ইয়েলো কার্ডটা দিয়েছে। এবং পরবর্তী যে কার্ডটা ছিল এটা একদম জেনুইন ইয়েলো, এবং তার জন্য রেড কার্ড খেয়ে বের হয়েছে এবং এই সময়ে কিন্তু পিছিয়ে পড়েছে। একটা সময় আমরা দেখছিলাম 90 মিনিট যখন রুখে দিয়েছে এই ম্যাচটা স্পেন ভার্সেস খেলেছে আমার কাছে মনে হয় যে এমিলিয়ানো মার্টিনেজ। এই বিশ্বকাপে আমরা দেখেছি 7টা গোল কনসিড করেছে মার্টিনেজ, কিন্তু এই ম্যাচটা ছিল তার সবচেয়ে বেস্ট পসিবল ম্যাচ। এবং আর্জেন্টিনাকে তার টার্গেটে ছিল, আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা দলটা যখন লো ডিফেন্ডিংয়ে চলে যায়, টার্গেট ছিল আমরা গোল কনসিড করবো না, অন্তত ট্রাইব্রেকার পর্যন্ত নিতে পারলে অন্তত এত বাজে ম্যাচ খেলো জয়ের একটা সম্ভাবনা ছিল ডিউ টু মার্টিনেজের জন্য। আমরা কায়সার আহমেদ আপনার কাছে আসি। আপনি বাংলাদেশের একজন কিংবদন্তি রক্ষণ ভাগের খেলোয়াড়। কালকে স্পেনের রক্ষণ ভাগ কেমন খেলেছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি বলবো যে স্পেন শুধু আজকের ম্যাচেই না,
আপনি পুরা ওয়ার্ল্ড কাপটা আপনি যদি ইয়ে করেন, যাচাই করেন, মাত্র দে রিসিভ অনলি 1 গোল। তো এতে বোঝা যায় যে গোলকিপিং এবং ডিফেন্স তারা গোল্ডেন গ্লাভস নাই সিমিয়ন মানে আমি আসলে ডিফেন্স বলতে কিন্তু মানে ইনক্লুডিং গোলকিপারই আসে এবং ডিফেন্সে যারা খেলছে, এই যে তাদের যে পারফরমেন্স, দে রিসিভ অনলি 1 গোল, এটা আমি কয়েকটা চ্যানেলে গতকাল বলেছি যে এইখানে এটা হলো ফাইনাল খেলা। এটা যদি আগে গোল খাওয়া যায়, অন্যান্য খেলার মতো না যে আর্জেন্টিনা গোল খাইলে আবার উজ্জীবিত হয়ে যাবে বা গোল শোধ করবে। তো এখানে গোল যে খাবে আমার মনে হয় খুব টাফ হবে রিটার্ন আসা। তো এখানে কিন্তু তাদের ডিফেন্স লাইনটা এত শক্তিশালী ছিল এবং গোলকিপার সিমন যে খেলেছে, হি প্লেড এক্সিলেন্ট ম্যাচ। এখানে আমি ওর সাথে একমত বিপুলের সাথে, এটা মার্টিনেজ ভার্সেস স্পেনের খেলা হয়েছে অনেকটা। স্পেনে আপনি প্রথমে দেখেন, আপনি 4টা কি 5টা ফার্স্ট হাফেই 5টা সে সেভ করছে, সেকেন্ড হাফে এরকম 5-6টা সে সেভ করছে। এবং যে গোলটা হয়েছে উইলিয়াম যদি ওইটা মনে হয় বারে মারতো, মানে যে অ্যাঙ্গেলটা ছিল বারে মারলে এটা মার্টিনেজ সেভ হয়ে যেত। ও তো গোলকিপার খেলেও জানে। ওইটা জাস্ট ভাইয়া যেটা আমরা কাটব্যাক বলি, সেটা হেডে কাটব্যাক করেছে, ওইটার উপর ফিনিশ করেছে। হ্যাঁ, কিন্তু সে যদি একটু সেলফিশ থাকতো যে হ্যাঁ একটা বল পেয়েছি আমি দেখি আর ট্রাই করি, কিন্তু ওই পজিশন থেকে কিন্তু হেড দিলেও গোল হতে পারত। কিন্তু মার্টিনেজ এমনভাবে কভার করছে যে ওইটা কিন্তু গোল হওয়ার, কিন্তু সে রিয়েলি সে যে ব্যাক হেড করছে। ফেরান তোরেসকে অসাধারণ বলটা দিয়েছে, ওইটা মার্টিনেজ তার অ্যাঙ্গেল ক্লোজ করে দিয়েছে, অ্যাঙ্গেল ক্লোজ করেছে, যে কারণে সে বাধ্য হয়ে যে ব্যাক পাস দিছে। এটা ক্রেডিট গোস টু উইলিয়াম যে সে মানে ইয়েতে দেয় না। সাধারণত আমরা দেখি যে ধরনের খেলায় যখন গোলকিপার ফার্স্ট বারে চলে আসে, তখন সেকেন্ড বারে ডিফেন্ডাররা গিয়ে দাঁড়ায়। কালকে সেটা আমরা দেখি নাই এখানে। এটা তো ধরেন সব ক্ষেত্রে হয় না, যেখানে একটা সাডেন অ্যাটাক যে ক্রসটা আসছে এবং ফার্স্ট বারে যে চিপটা করছে, এখানে ডিফেন্স যে আবার ওইখানে সেকেন্ড বারে যাবে, কয়েকটা ডিফেন্স তো ছিল তার পাশে চলে আসছিল, কিন্তু বলটা উঠায় মারাতে। তবে ভাই আমার কাছে যেটা মনে হয়েছে যে আরো ইজি চান্স মিস হয়েছে, যে ক্রসটা হয়েছে ফেরান তোরেসকে যে বলটা আপনি হেড করে দিয়েছে উইলিয়ামস, ওই জায়গায় মার্কিংটা ফেরান তোরেসকে নেওয়া হয়নি। বিশেষ করে মিডফিল্ড এবং যারা ডিফেন্ডার ছিল তারা খেয়াল করেনি, ডিউ টু সিচুয়েশন ক্রিয়েটটাই হয়েছে এরকম যে ক্রসটা হয়েছে, ওই ক্রসটা একদম টোটালি একটা জিরো অ্যাঙ্গেলে চলে যায় এবং একটা গোলের জন্য তার প্রবল হাহাকার ছিল। এবং এর থেকে এই চান্স থেকে আরো ইজি চান্স মিস হয়েছে, অনেক ইজি চান্স মিস এর থেকে এত ইজি চান্স মিস হয়েছে যে মার্টিনেজের সরাসরি শুটগুলি দেখা গেছে, ও তো গোলকিপার খেলে, সে সরাসরি চলে গেছে, ডাইনে বা হইলেই গোল। হেডও দেখা গেছে এরকম অন টার্গেটে ছিল না, একটা হেড বা 2টা হেড, আর যেগুলি টার্গেটে ছিল সব হইল তার গ্লাভসের মধ্যে। তো এখানে তাদেরও লাক ফেভার করে নাই যে তারা গোল পায় নাই। এতে বোঝা যাচ্ছিল যে আর্জেন্টিনা কিন্তু যে কোনো এই সুযোগ যদি একটা পাইতো আর্জেন্টিনা, তাহলে কিন্তু ঢুকাই দিত। আমার কাছে মনে হয় যে একটা গোল তো বাতিল হয়েছে, ওই গোলটা খুবই সূক্ষ্ম অফসাইড। জি না, ওইটা অফসাইড, যেটা গোল বাতিল হয়েছে এটা, এরপর আরো একটা গোল বাতিল হয়েছে উইলিয়ামসের গোল। আপনি যদি দেখেন ওই গোলটা বাতিলের, যদি বলি যে গোলকিপারের ভীষণ নষ্ট করে দেওয়া, এবং ওই বলটা কোনো পড়ার সময় তার পা লেগেছে না, এটা হলো জাস্ট আমি বলি ভীষণ নষ্ট করে দেওয়ার জন্য। আপনি যখন এখন মডার্ন ফুটবলে কিন্তু কিছু কিছু রুলস এসেছে, গোলকিপারের ভীষণ নষ্ট করে দিলে তখন কিন্তু আপনার ফাউল দিবে, যেটার জন্য উইলিয়ামসের গোলটা বাতিল হয়েছে। আর যেটা অফসাইড হয়েছে, তো এটা অবশ্যই গোলকিপারকে যদি দেখতে না দেয় তাহলে সেটা অবভিয়াসলি ফাউল। গোলকিপারকে সুযোগ দিতে হবে। পদ্ধতি আছে যেটা দিয়ে গোলকিপারকে আমরা দেখতে না দিতে পারি। দেখুন একটা জায়গায় যে আপনারা যে কিছু কিছু গোল যেটা হয়েছে এই বিশ্বকাপে, আমরা দেখেছি গোলকিপারদের রূপকথার মতো যদি বলি যে অসাধারণ গোলকিপিং এই বিশ্বকাপটা টোটাল প্রথম ম্যাচ থেকেই শুরু হয়েছে গোলকিপিংয়ের অসাধারণ পারফরমেন্স। তো এই বিশ্বকাপটাই ছিল গোলকিপারদের অসাধারণ পারফরমেন্স। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি লাস্ট ম্যাচটায় এসে এই যে মার্টিনেজ লাস্ট ওয়ার্ল্ড কাপে যেখান থেকে মনে হয় শুরু হয়েছিল সেখান থেকে শেষ করেছে, এবং হয়তো চ্যাম্পিয়ন করাতে পারেনি, হয়তো ট্রাইব্রেকারে গেলে আমার মনে হয় যে মার্টিনেজ অবভিয়াসলি বেস্ট ছিল এখানে। এবং মার্টিনেজ গত বছর ওয়ার্ল্ড কাপে খেলেছে, গত বিশ্বকাপে যে এমবাপ্পের যে সেভটা করলো, হ্যাঁ 5 পয়েন্ট ব্লক দিয়ে একদম লাস্ট সেকেন্ডে ফিউ সেকেন্ডে সেভটা করলো, সে বাম পায়ে দিয়ে হাতে পায় না, সেটাই বললাম। ওই গোলটা হয়ে গেলে তো মানে ওখানে তো ইজি জিতেই যায়, ফ্রান্স চ্যাম্পিয়ন হয়ে যায়। এই যে আমরা কালকে নিষ্প্রভ একটা আর্জেন্টিনাকে দেখলাম, এটা কি তাদের ক্লান্তি যে তাদের আগের খেলাগুলিতে তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, পিছিয়ে গিয়েছে, গোল খেয়ে আবার জিতেছে, অথবা এটা কি তাদের ফিটনেসের অভাব? এটা ফিটনেস না, আর মনে করেন তারা 11টা ম্যাচ, আমি বলবো গত নিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়ে 11টা ম্যাচ কিন্তু জিতছে, কোনো ড্রও নাই 11টা। এটা ইটস এ রেকর্ড অলসো নাকি? না, এটা তো আছেই। আবার ভাইয়া যেটা বলছে বয়সের কথা, হ্যাঁ আপনি মানে যদি এভারেজ এজ দেখেন আর্জেন্টিনার নিয়ার 30,
আর পক্ষান্তরে আপনি দেখেন এই স্পেন্ট দলটার 23 24 থেকে 25 লাইক দ্যাট হাইয়েস্ট, এর বেশি না। সো একটা ইয়াং টিমের কাছে আপনি কত সময় আপনি ডমিনেট করতে পারেন, তার মধ্যে আবার ওদের বল পজিশন এবং এই স্পেন টিমটা কিন্তু সেই 2010-এর স্পেন, আর 2010-এর স্পেন কিন্তু বল দিয়ে খুব ইজিলি এই যে ঠিকই টাকা পাস করতো, কিন্তু তাদের এরকম প্রেসিং ছিল না এবং বল লস করার পরে যে রিগেইন করে খুব কুইকলি এই স্পেনের কাছে দেখছি। ডিউ টু তিনটা খেলোয়াড় যদি দেখেন, বিশেষ করে মাঝমাঠে রড্রি, রুইজ অ্যান্ড ওলমো, এই তিনজন যে রোটেট করে, এই তাদের এই রোটেটটা অন্য দলের জন্য খুবই সমস্যা হয়ে যায়, যেটা আমরা ফ্রান্সকেও দেখেছি টেম্পটেড হয়ে যাচ্ছে। এই লাস্ট ম্যাচটাও দেখেছি আর্জেন্টিনা টেম্পটেড হয়ে ফাউল করছে, ডিউ টু তাদের বল পজিশন অনেক চমৎকার। একটা পর্যায়ে গিয়ে আর্জেন্টিনা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল যে তারা আমার বলের মনে হয় পজিশন frustrated, পাচ্ছে না। ট্রু, এটা ট্রু, কারণ হচ্ছে এই যে ইয়েলো কার্ডটা খাইলো, আপনি মনে করেন এটা তো ফাউলের জন্য খায়নি, ফাউল হয়ে যায় টেম্পটেডের জন্য। টেম্পটেডের জন্য কি দরকার আছে? তুমি তো ফাইনাল খেলা খেলতেছো, তুমি কেন গালাগালি দেবে রেফারিকে বা এরকম? আর রেফারিকে গালাগালি দিলে অটোমেটিক রেফারি এটা এগেইনস্টে চলে যায়, তাকে নেক্সট সেটাই হয়েছে। একটা ফাউল হইলো, এটা হয়তো ইয়েলো কার্ডে ফাউল না, কিন্তু তাকে ইয়েলো কার্ড দেখাবে, কিন্তু এটা সে হয়তো এড়া যেতে পারতো বা কিছু একটা করতে এই পারতো। টেম্পটেড হওয়ার আরেকটা কারণ দেখেন, টোটাল ম্যাচটা যদি আপনি দেখেন, এই স্পেন দল প্রায় 770টার মতো পাস করেছে, যেটা কারেক্ট পাস, আর পক্ষান্তরে মাত্র আর্জেন্টিনা 357টা করেছে, অর্ধেকের কম। সো এখানে আমার কাছে মনে হয় যে টেম্পটেড হয়ে গেছে। এবং লাস্ট ফ্রান্সের সাথে ম্যাচটাও আমরা দেখেছি, আর্জেন্টিনা এবং ফ্রান্সের ম্যাচটা যেটা খেলেছে এই স্পেন, সেখানেও কিন্তু আপনি এমবাপ্পেকে দেখেছি একদম একটা সময় গিয়ে ফার্স্টেডেড হয়ে কাট খাচ্ছে বা ঝগড়া করছে। সো এই জিনিসটা হবেই, কারণ স্পেন এমন একটা দল যারা কিন্তু প্রত্যেকটা দলকে নাচিয়েছে আমার কাছে মনে হয় যে পজিশনে। না, তার বল পজিশন তাদের চমৎকার। যখন উইন হয়েছে প্রথম থেকে কিন্তু তারা বল পজিশন কন্ট্রোলে নিয়েছে, তখনই আমি মানে আমার ধারণা ছিল যে এই যে বল পজিশন যে তারা যে সুযোগটা দিচ্ছে, এই ডেফিনেটলি তারা আর কাম ব্যাক করতে পারবে না। সেম জিনিসটা আমি ওর সাথে একমত যে ফ্রান্সের এগেনস্টে এরকম হয়েছে। পরে যখন এমবাপ্পে টেম্পটেড হইলো, তখন তার দেখেন কয়েকটা ফ্রি কিক, এটা গোলকিপার সেভ করে না, সেই ফ্রি কিকগুলি অ্যাকুরেসি তার নষ্ট হয়ে গেছে, সে নিজেই ফ্রাস্ট্রেট হয়ে গেছে, ফ্রাস্ট্রেট হয়ে সে তাকাচ্ছে উপরের দিকে যে এরকম হচ্ছে কেন। এই জন্য মানে খুব ঠান্ডা মাথা খেলতে হয়, যে কোনোটাকে এই ফুটবল খেলাটাই খুব ঠান্ডা মাথা খেলতে হবে। একটা প্লেয়ার অনেক সময় টেম্পটেড, আমাদের সময় যখন খেলতাম, ও তো আমাদের জুনিয়র পরে আসছে, ওই সময় কত রকম খোঁচা মারতো বিভিন্ন জায়গায়, আপত্তিকর জায়গার মধ্যে খোঁচা মারতো, টেম্পটেড করে আমার ফেলতো। কাছে মনে হয় যে কায়সার ভাইয়ের সাথে আমার সৌভাগ্য হয়েছে 95-এ মনে হয়, হ্যাঁ। আপনার সাথে আপনার লাস্ট ম্যাচ ছিল আবানির সাথে, আমি তখন প্রথম নামি আবানি হয়ে গোলপোস্টে। ওই ম্যাচে 1 গোলে হারতে ছিল মানে মোহামেডান। কায়সার ভাই মানে সেকেন্ড হাফে নেমেছে, তখন সাব্বির ভাইও নেমেছে ইনজুরি থেকে কাটিয়ে। একটা মানে কর্নার হয়, ওই কর্নারে আমি বের হয়ে বলটা যখন নেই, কায়সার ভাই এসে আমাকে একটা মারে, কোঠা মারে এলবো দিয়ে, আমার মনে আছে আমি পড়ে যাই। কায়সার ভাই আমার কানে কানে গিয়ে বলে যে বিপ্লব কিছু হয়নি, উঠে যাও, কারণ তখন পিছিয়ে ছিল। কারণ এটাই করবে একটা ম্যাচে যখন আপনি এই জিনিসগুলো করবেন, কারণ আমার বয়স কম ছিল তখন, আমি টেম্পটেড হই কি না, কারণ আমি যদি টেম্পটেড হই তাহলে আমি গোল কনসিড করব। সো এই জিনিসটা হতেই পারে ম্যাচে, আর সেটাই হয়তো গতকাল ম্যাচে অনেকটা সময় দেখেছি আর্জেন্টিনা প্লেয়ারদের নিজেদের টেম্পটেড ধরে রাখা, মানে তারা তাদের মেজাজ ধরে রাখতে পারেনি। আমরা এই পর্যায়ে এসে একটু বিরতি নেব। আপনারা দেখছেন পুষ্টি নিবেদিত চলমান। আমরা কথা বলছি বিশ্বকাপ নিয়ে। ফুটবল আমাদের খুবই প্রিয় খেলা, যদিও বাংলাদেশ ফুটবলে খুব ভালো করে না, কিন্তু বাংলাদেশের সমর্থকরা আন্তর্জাতিক মানের সমর্থক, এমনকি তাদেরকে যে কোনো দেশের সমর্থকের সাথে তুলনা করা যায় জাপান ছাড়া। কেন? কারণ জাপানিজরা স্টেডিয়াম পরিষ্কার করে বের হয়, আমরা স্টেডিয়াম ময়লা করে বের হই। কিন্তু আপনি যদি বলেন মারামারি করা, একসময় আমাদের ছিল, আবাহনী মোহামেডান মারামারি করতো এবং আমরা ইংল্যান্ডের সমর্থকদের মতোই মারামারি করতাম, মানুষ রীতিমতো আহত নিহত হতো। এই সমস্ত গল্প আমরা আজকে করব। ফুটবলের গল্প আমরা কখনোই টেলিভিশনে সেভাবে করি না। বিরতির পর ফিরে আসছি। ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমানে। কথা বলছিলাম বিশ্বকাপ ফুটবল নিয়ে, এবং এই যে সারা বিশ্ব কম্পমান, বিশ্বকাপে এই রকম একটি অবস্থাতে আমাদের বাংলাদেশও কম্পমান ছিল, এবং এইবারও অন্যান্য বারের মতো পতাকার একটা ছড়াছড়ি হয়েছে। তবে খানিকটা আমার মনে হয়েছে যে বাংলাদেশের সমর্থকরা আগের চাইতে কম উন্মাদনা দেখিয়েছেন, যদিও কিছু কিছু জায়গাতে এক ধরনের সংঘাত হয়েছে, কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ প্রবল মানসিক আঘাতে
আহত হয়েছেন, কিন্তু তারপর অন্যান্যবার আমার মনে হয়েছে এর চাইতে আরো বেশি হতো। আপনার কি সেটা মনে না, হয়? আমার মনে হয়েছে কম উন্মাদনা ছিল না, কারণ ব্রাজিল আউট হয়ে যাওয়ার পরে ঢাকা শহর পতাকায় পতাকায় ছেয়ে যেত, এবার পতাকা- কিন্তু সেটা আমরা দেখি। ব্রাজিল আউট হওয়াতে জিনিসটা বাজে হয়েছে। জিনিসটা হয়েছে। আর পতাকার বিষয়ে বলবো, অনেক জায়গায় পতাকা কিন্তু লাগানো হয়েছে, কিন্তু এবার ওই যে পুলিশ এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখা গেছে পতাকা লাগাইলে ওগুলি খুইলা আবার ইয়ে করে ফেলতে, যেখানে পতাকার সেই কোন আমরা দেখি নাই। যদিও আমরা এর আগে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল, 3 কিলোমিটার না পতাকা বানাইছিল, 3 কে জানি কিলোমিটার প্রায়। কোথায় জানি, ফরিদপুর না কোন জায়গায়, মনে পড়তেছে না। আবার কোরিয়ার পতাকা বানাইছে অনেকে, বা বিভিন্ন দেশের। এইগুলি আমরা কেউ এবার কেউ বলে দেখি এগুলো নাকি ভিসা পাওয়ার জন্য লোকজন করে, না, না, না। এমবাসিতে না, দাওয়াত না, এটা পাওয়ার জন্য ভালোবাসা লোকজন থেকে, করে। যেমন ভালোবাসা থেকে। আর্জেন্টাইন সাপোর্টাররা ইব্রাহিমপুরে প্রায় 27 কেজি ওজনের একটা ইয়ে বানিয়েছে, জার্সি। যে জার্সিটা কিন্তু আপনার আর্জেন্টিনার জন্য পাঠাবে ওরা। এবং লাস্ট একটা শোতে আমার সাথে কথা হয়, তখন এটা ওরা কত বড় জার্সি, কি বড়? আপনি এবার চিন্তা করুন কতটুকু ওয়েট, 27 কেজি ওজনের কত বড় একটা জার্সি বানিয়েছে ইব্রাহিমপুরে, এবং তারা কিন্তু এই জার্সিটা পাঠাবে আর্জেন্টিনা। এবং অলরেডি তাদের যে রাষ্ট্রদূত আছে ওনার সাথে কথা বলে এটা কিভাবে পাঠানো যায় সে চিন্তা করছে। সো আসলে আমাদের ফ্যানরা যদি বলেন এক্সাইটিং ছিল, এবং এই বিশ্বকাপে 48টা দেশ খেলেছে। প্রথম থেকে হয়তো অনেকে বলেছে যে এই বিশ্বকাপটা অত জমবে না, এতগুলো দেশ, কিন্তু প্রথম দিন থেকে যদি বলি ক্যাপ ভার্দের উত্থান এবং অসাধারণ বিশ্ব চ্যাম্পিয়ন এবার তো মরক্কো, স্পেনকে ইজিপ্ট অনেক ভালো খেলেছে, অনেক ভালো ফুটবল, এবং আফ্রিকার ফুটবল দেশগুলো ভালো খেলেছে। আফ্রিকার দেশগুলো এবং মুরাসাও, অসাধারণ এটা তো এশিয়া আফ্রিকা এসব দেশের নামই তো শুনি নাই। না না মুরাসাও, আমি এইগুলি নামে যে দেশ আছে এটি আমি জানতাম। কিন্তু এই যে এরকম নামে যে দেশ আছে লোকে জানে না, তারাও ভালো ফুটবল খেলে। দেখুন, ভোজনি আর না। আমাদের তো হাজার বছরের ইতিহাস থাকার পরে আমরা ফুটবল পারি না কেন? এটা আসলে কঠিন প্রশ্ন। তবে দেখেন, এরা 2 লাখ 3 লাখ লোক বা 5 লাখ লোক, মানে 5.5 লাখের মতো, হ্যাঁ, হ্যাঁ। ইফ দে ক্যান প্রডিউস ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফুটবলার, ওয়াই নট বাংলাদেশ? একটা থানা থেকেও কম লোক এরকম। তো এটা আসলে আমরা যদি প্ল্যান, দেখেন, ঢাকা শহরে 3 কোটি লোক নাকি থাকে, ধরে নিলাম তার মধ্যে 1 কোটি লোকের স্বাস্থ্য আছে, ধরে নিলাম তার মধ্যে 50 লাখ লোকের তরুণ আছে, তার মানে তো আমাদের যদি আমরা কাবো ভার্দের সাথে তুলনা তবে করি, ভাইয়া, তাহলে আমাদের তো 5টা টিম হওয়ার কথা, 10টা টিম হওয়ার ক্যাবো কথা। ভার্দের কথা যদি বলেন, আমার কাছে যেটা মনে হয়েছে, ক্যাবো ভার্দে কিন্তু এই বিশ্বকাপে আসার আগে বাছাই পর্ব যখন খেলবে, তারা কিন্তু লিঙ্কেডিনে প্রোফাইলগুলো চুজ করে করে প্রবাসী যে প্লেয়ারগুলো আছে তাদের হ্যাঁ, তাদেরকে এক একজন pick এক এক করছে। জায়গায়, তারা কিন্তু এই প্লেয়ারগুলোর চুজ করে একটা টিম করেছে, হ্যাঁ, প্রায় 25-26 হ্যাঁ, জন। কিন্তু ধরেন প্রবাসী, জি, প্রবাসী প্রবাসী মানে প্রবাসী হলো তো ওদেরই ওদেরই খেলোয়াড়। খেলোয়াড়। তাহলে ওদের 25টা ছেলে বাইরে খেলতে পারছে, খেলতে পারছে, ওদেরকে পিক আমাদের করেছে। 25 জন কেন এইখান থেকে বাইরে খেলতে পারে না? Truly, বাইরে যারা বড় হয়েছে তাদেরকে আমরা নিয়ে আসছি। সেটাই কথা হলো, সেটা আপনি যদি খুব শর্ট টাইমে চান তাহলে আমাদেরকেও এইভাবে ফাইন্ড আউট করতে হবে। শর্ট টাইমে যদি আমরা ভালো একটা স্টেজে যেতে হয়, আমাদের এখন র্যাঙ্কিং 184 লাইক দ্যাট। সো 184 লাইক দ্যাট যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমরা এখন র্যাঙ্কিংটার উপর জোর দিতে হবে সবার আগে, বিশ্বকাপের চিন্তা বাদ দিয়ে। র্যাঙ্কিং বারে জিতলে আপনি আমরা হ্যাঁ, তো আপনি ওই জিততে যে হবে। আপনি এখন ধরেন হামজা আসার পর, সুমিত আসার পর আমাদের যে ফুটবলের আবার একটা ক্রেজ এসেছে, জোয়ার এসেছে, সেটাকে কাজে লাগিয়ে আমরা যদি এই প্লেয়ারগুলোকে চুজ করি, এবং পাশাপাশি ফিউচারের জন্য দেখেন আমাদের যে অবকাঠামো, একটা প্রফেশনাল অবকাঠামো নেই কিন্তু ক্লাবগুলোর। একমাত্র আপনি যদি দেখেন বসুন্ধরা কিংসের যে অবকাঠামো, এর বাইরে অন্য দলগুলোর নিজস্ব একটা ভালো স্টেডিয়াম নেই, তার মানে facilities ফুটবলে নেই। বিনিয়োগ নাই, So, ফুটবলে এই টাকা নাই। বিনিয়োগগুলো লাগবে, ক্লাবগুলোকে ওইভাবে তৈরি হতে হবে। এবং আমরা আপনার কাছে আসবো, আমরা আবার একটু বিশ্বকাপে যাই। সেটা হচ্ছে আমরা দেখলাম যে গোল্ডেন বল, গোল্ডেন বুট, এবং সেখানে দেখা গেল গোল্ডেন বল দেয়া হলো স্পেনের অধিনায়ক। রদ্রিগেজ। এই সিদ্ধান্ত আপনার কাছে কেমন মনে হচ্ছে কায়সার আমির? আমার কাছে এটা খুব একটা মানে যুক্তিসঙ্গত মনে হয়নি, যদিও মানে আপনার কি মনে হয় ফিফা বাংলাদেশের পত্রিকা পড়ে যে আর্জেন্টিনা রেফারি নিয়ে খেলে এইসব বলার কারণে তারা? হইতে পারে এটা, কিন্তু আমি যদিও আর্জেন্টিনান মানে ফ্যান না, আমি ব্রাজিল ফ্যান, তাই বলবো যে এখানে মেসিকে দেওয়া উচিত ছিল, কারণ তার আমরা সবাই অবদানে, মনে করি এটা মেসি তার পাওয়া অবদানে, যথেষ্ট। Deserve করে, হ্যাঁ, deserve করে। ডিজার্ভ করে। তার অবদানে এই যে 11টা ম্যাচ জিতলো গত বিশ্বকাপ মিলে, এই যে একটা রেকর্ড, এটা কিন্তু অনলি মেসি এইটুকু পর্যন্ত আনছে। তো মানে হি ডিজার্ভ ইট। এটা এইখানে আপনার এমবাপে যে খেলাটা খেলছে, তাকে হয়তো যদি সিলভার দিত, মানে মেসি না হ্যাঁ, পেলে রদ্রি- এটা এমবাপে পেতে পারতো। হ্যাঁ, রদ্রিকে কারণ এই ব্রোঞ্জ দিতে দুইজন পারতো। খেলোয়াড়ই তাদের দলকে টেনে এই পর্যন্ত নিয়ে এসেছে। রদ্রিকে ব্রোঞ্জ দিতে পারতো, মানে আমার দৃষ্টিকোণ থেকে এরকম ছিল। তো রদ্রি যে এরকম আসবে এটা আমিও চিন্তা করিনি। যাই হোক, এটা সিলেক্টরদের ব্যাপার। আপনার কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয়েছে কি, আসলে আমি জানি না, ফিফা হয়তো চিন্তা করেছে মেসি আর বিশ্বকাপ খেলবে না, তার জন্য হয়তো ধরেন নিউ একজনকে দিল, কিন্তু এটা টোটালি আমার কাছে মনে হচ্ছে ডিজাস্টার, একদম টোটালি রং ডিসিশন যারাই এই দায়িত্বে ছিলেন। কারণ মেসি ডিজার্ভ করে 4টা অ্যাসিস্টের পাশাপাশি 8টা গোল,
এবং এই বয়সে সব মিলে মেসি সে 12টা গোল এবং তার দলের জন্য উপহার দিয়েছে। উপহার দিয়েছে এবং এই দলটাকে এককভাবে টেনে ফাইনালে এসেছে এবং তার যে পাস্ট ক্যারিয়ার যদি বলি 20 বছর ধরে যে ফুটবলটা উপহার দিয়েছে, আমরা জানি না নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে কি না উনি, কারণ এখনও যে মেসির মধ্যে যে কোয়ালিটি দেখছি আমার কাছে মনে হয় যে বয়সটা একটা ফ্যাক্টর নয়, মেসি খেলার মতো এখনও আছে যদি সে ইনজুরি মুক্ত থাকে, যদি নিজে ফিট থাকে এবং ইনজুরিতে না পড়ে। আমার মনে হয় যে নেক্সট ওয়ার্ল্ড কাপও যেটা শতবর্ষী ওয়ার্ল্ড কাপ সেটাতেও আমরা মেসিকে দেখতে চাই, কারণ আমিও ব্রাজিল ফ্যান, কিন্তু অবশ্যই মেসি আমার কাছে অনেক বড় জায়গায়। মেসি গ্যালারিতে থাকলেও কিন্তু মানুষ গ্যালারির দিকে তাকিয়ে থাকবে। আমরা একটা অদ্ভুত জিনিস দেখেছি, সাধারণত যখন চ্যাম্পিয়নরা আনন্দ করে, চ্যাম্পিয়নরা কাপ নিয়ে হইচই করছে, ওই সময় ক্যামেরা কখনো হেরে যাওয়া টিম বের হয়ে যাচ্ছে সেটা দেখায় না। কিন্তু মেসি এখন যে পারফরম্যান্সে আছে, মেসিকে দেখিয়েছে একদম স্টেডিয়াম থেকে বেরিয়ে ডাগআউটে চলে যাওয়া পর্যন্ত। দেখুন তুষার ভাই, আমার কাছে একটা খুব ভালো একটা স্মৃতি আছে আমার জীবনে, সেটা হলো আমি অ্যাজ এ লাকি আমি বলবো যে 2011 যখন মেসি ঢাকায় আসে, এয়ারপোর্টে আমি ক্যাপ্টেন হিসাবে রিসিভ করি। এটা আমার জীবনে অনেক বড় পাওয়া। আমি হয়তো ব্রাজিল ফ্যান, কিন্তু মেসিকে খুব কাছ থেকে দেখেছি অ্যাজ এ মেসি, অ্যাজ এ পার্সোনালিটি। ব্রাজিল ফ্যান এটা বলেন কেন? আমি বলি আর্জেন্টিনাকে দেখতে পারে না? আই ফিল প্রাউড যে আমি ব্রাজিল ফ্যান। হ্যাঁ, আমাদের দল হয়তো খুব খুশি যে তাদের 6টা বিশ্বকাপ তারা চাইছে, 5টা স্টার আছে। দেখুন হয়তো কিন্তু আর্জেন্টিনা এবার পেয়ে গেলে তো 4টা হয়ে যেত, ওরা খুশিতে আছে যে একটু দূরে থাকলো। আমরাও খুশি হতাম, দেখুন আমি নিজেও খুশি হতাম আর্জেন্টিনা পেলে। এটা বলেন একটু। মেসির স্মৃতিটা হলো যে আমি যখন তাকে রিসিভ করি, সে এত মানে জেন্টালি আমার সাথে মিট করেছে, আমাকে ধরেছে, এবং সত্যি কথা যে ওই মুহূর্তটা আমার কাছে অনেক বড় পাওয়া, যে মেসির মতো একটা খেলোয়াড়, আমরা খুব ছোট্ট একটা দেশের, আমি অধিনায়ক হিসেবে তার সাথে যখন মানে হ্যান্ডশেক করেছি এবং পরিচয় হয়েছে, তখন তার যে একটা অ্যাপ্রোচ ছিল যে অ্যাজ এ হিউম্যান বিং আমি বলে বোঝাতে পারবো না। সো ওই স্মৃতিটা আমার সারা জীবন মনে থাকবে। সো আমি মনে করেছিলাম যে এই বিশ্বকাপটা অন্তত ফাইনালে যখন উঠেছে, অনেক বাধা টপকিয়ে একটা সময় পিছিয়ে পড়েও 4টা ম্যাচ দর্শকের কাছে মেসি আর এমবাপ্পে কি এবারের সেরা খেলোয়াড়? না, এখানে কিন্তু আপনি যদি দেখেন মেসি অবভিয়াসলি সেরা। মেসির সাথে তুলনা করার মতো আমি মনে করি এই স্টেজে এসে মেসি 38 বছর বয়সে যে ফুটবল উপহার দিয়েছে, আমি মনে করি মেসি এখনও সেরা। মেসি যদি আপনার স্পেন দলে থাকতো, স্পেন সবাইকে আগেই লিখে দিত স্পেন চ্যাম্পিয়ন হবে, লিখে দিত মেসি যদি স্পেন টিমে থাকতো। আমি আই ফিল, কারণ এটা আমার কাছে মনে হয়। এবং এই স্পেন দল গত রাতে যেই মিস করেছে আমরা দেখেছি, তাদের যদি একটা হ্যারি কেন অথবা কি বলে হল্যান্ডের মতো স্ট্রাইকার থাকতো, না হলেও এই ম্যাচ 6 থেকে 7 গোলে হারে আর্জেন্টিনা টিম। সো আমার মনে হয় যে এই জায়গায় ব্রাজিলের ফ্যান, ব্রাজিলকে নিয়ে সমালোচনা করি। আমার একটা স্মৃতি বলি, যখন সে 2011-তে যে বললো মাঠে, সেই সময় আমি ঢুকেছিলাম, কারণ ওই সময় নাইজেরিয়ার সাথে খেলা, আমেরিকা আসছিল ওই টিমের সাথে এক্স প্লেয়ার হিসাবে। তোমার তো মনে হয়, দেখছো মনে হয় আমেরিকা। তো সেই সময় আমার মেয়ে আজকে আমার মাঝে নাই, হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, কারিনা চলে গেছে। সে কিন্তু ছবি তোলার সুযোগ পাইনি, কারণ মাঠে ঢুকে গেছিলাম তো হাত মিলাই এরকম। তখন কারিনা এবং আমার ছেলে আরেকজন ছিল সাদাত, সে হাত মিলাইছে এবং কারিনা খুব ছিল, এক্সাইটিং ছিল। তবে কারিনা ছিল অ্যাকচুয়ালি রোনাল্ডোর ভক্ত, সে কিন্তু মানে প্রচন্ড রোনাল্ডোর ভক্ত, পর্তুগালের ফ্যান ছিল। তারপরে পর্তুগাল যদি আউট হয়ে যেত তখন আমাকে জিজ্ঞেস করতো ফোন করে, আব্বু এখন কোন দলকে আমি করবো। তো সে জানে যে আমি ব্রাজিল ফ্যান, তো এরপরে ব্রাজিলকে সাপোর্ট করতো। তারপরেও সে মেসিকে পছন্দ করতো, মেসির সাথে সেখানে দেখা হয়েছে। ও যেটা বললো যে খুব আসলে খুব ভদ্র ছেলে এবং পোলাইট। আমরা একটু ব্রাজিলের সমালোচনা করি, আপনারা দুইজন ব্রাজিল ফ্যান, আমিও ব্রাজিল ফ্যান, কিন্তু এবারে ব্রাজিল তো হতাশ করেছে আমাদেরকে। হতাশ করছে। এখন মনে করেন একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচের মধ্যে যদি 10টা চান্স পায়, যদি 1-2টা গোল না বের করতে পারে, হ্যাঁ এটা আসলে পেনাল্টি থেকে শুরু। হ্যাঁ, এবং এনরিকের কথা বলবো 1v1 যেটা মিস করেছে, এরপরও ভিনিসিয়াস যে বলগুলো পেয়েছে, স্কোর করার মতো সুযোগ ছিল। আসলে দিনটা মনে হয় ব্রাজিলের ছিল না। শেষে এসে যে ম্যাচ তার হেরে যাচ্ছে, সেই ম্যাচে নেইমার একটা পেনাল্টিতে গোল করে এমন উত্তেজনা নেইমারের, আমার কাছে মনে হয়েছে যে নেইমারকে যদি আরেকটু আগে নামাতো। দেখুন আমার কাছে এই ব্রাজিল টিমে একটা লিডার পাইনি আমি, আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ লিডার যে টিমটাকে ব্রাজিল টিমকে ধরে রাখার মতো কোনো লিডারশিপ ছিল না। এবং আর্জেন্টিনা টিমে যেমন মেসিহীন আর্জেন্টিনা একরকম খেলে, আর মেসি যখন মাঠে থাকে আর্জেন্টিনা অন্যরকম এক আর্জেন্টিনাকে দেখি। সো এরকম একজন লিডার প্রয়োজন ছিল। আমরা যদি ব্রাজিল টিমটার দিকে তাকাই, যে রোনালদো নাজারিয়ার মতো নাম্বার, এরকম খেলা দেখার পর তো আমাদের মনে হচ্ছে যে ব্রাজিলের হেক্সার স্বপ্ন আরো কয়েক বছর না। আসলে আমরা হয়তো ভাবি, আসলে দেখুন ওদের যে প্রতিভা,
এখন থেকে কিন্তু ব্রাজিল কিন্তু শতবর্ষী যে বিশ্বকাপ হবে তার জন্য একটা পরিকল্পনা নিয়েছে। আনচেলত্তির মতো একজন কোচকে এনেছে। 100 বছরের 100 বছরের সেই বিশ্বকাপ আঞ্চলতিতে এইবারও ছিল, তো কি হয়েছে? না, আনচেলত্তি এসে কিন্তু এই টিমটাকে কিন্তু একটা ডিজাস্টার টিমকে একটা ডিসিপ্লিন টিমে পরিণত করেছে। আপনি যদি বাছাই পর্ব দেখেন, একটা সময় মনে হয়েছিল আনচেলত্তি আসার আগে এই দল বাছাই পর্ব উতরাতে পারবে না, খুব খারাপ অবস্থায়। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর সবার আগে ডিসিপ্লিন ফিরিয়েছে, ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠের পারফরমেন্স, এবং পরপর 9টা ম্যাচ জিতে তারা কোয়ালিফাই করেছে। এবং আনচেলত্তি আসার পর কিন্তু টোটাল টিমের যে এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়েছে। দেখুন, একটা কোচ কেন আনচেলত্তিকে এত বছর পর বাইরের দেশের একজন কোচকে ব্রাজিল টিম কোচ দিয়েছে, ডিউ টু তারা মনে করেছে ব্রাজিল টিমটার ডিসিপ্লিন যদি ফিরিয়ে আনতে হয়, অবভিয়াসলি আনচেলত্তির মতো একটা মাস্টার মাইন্ডকে দরকার। আমার বিশ্বাস নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পাবো সেই জিনিসগুলো, এবং নেক্সট ওয়ার্ল্ড কাপে হয়তো দেখবেন যে শতবর্ষী বিশ্বকাপ, যেটা আপনার স্পেন, পর্তুগাল, মরক্কো এবং উরুগুয়ে, তারপরে হলো উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে, এই 6 মহাদেশে খেলা হবে, 6টা দেশে খেলা হবে। আফ্রিকা, ল্যাটিন এবং আপনার বিশেষ করে ইউরোপ, এই 3 দেশে যখন খেলা হবে, ওইখানে কিন্তু আমার মনে হয় যে ব্রাজিল, উরুগুয়ে ওরাও কিন্তু বেটার ফুটবল খেলবে, যেটা আমার কাছে ওই বিশ্বকাপে তো নাকি আরো বেশি টিম খেলবে। হ্যাঁ, অনেক না, 48টা তো এখন পর্যন্ত আছে, কিন্তু হয়তো এটা বাড়াতেও পারে ফিফা। দেখুন, এই বিশ্বকাপে আমরা দেখেছি এক্সাইটিং হয়েছে, আর যদি বাড়াতে যায় তাহলে 64টা টিমকে দিয়ে কিন্তু করবে। বাংলাদেশের একটা সুযোগ হয় আর কি। হ্যাঁ, সুযোগটা হলেও বাংলাদেশের সুযোগ হবে, আমার যেটা মনে হয় না। আমরা একটু মনে করিয়ে দেই বিরতিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমরা শুনেছিলাম একটা ফুটবল ফেডারেশনের ইলেকশনের পরে যে 2022 সালে আমরা বিশ্বকাপ খেলে ফেলবো, তার আগে আমরা আঞ্চলিক বিভিন্ন জায়গাতে চ্যাম্পিয়নশিপ জিতবো। এটা কি 2022 ছিল নাকি 3022 ছিল আমরা আসলে জানি না, কিন্তু আপনারা যারা চেষ্টা করব পুষ্টি নিবেদিত চলমান আপনারা দেখতে থাকেন। বিরতির পর ফিরে এসে আমরা বিশ্বকাপ এবং আমাদের কাপ এই দুইটা নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন পুষ্টি নিবেদিত চলমান। ফুটবল খেলার জন্য পুষ্টির দরকার আছে, কিন্তু এবার আমরা যেটা দেখেছি, এবার আমরা খেয়াল করলাম যে এই ফুটবলে অনেক বেশি প্রশাসনিক সিদ্ধান্ত আমরা প্রভাব বিস্তার করতে দেখেছি। আমেরিকার প্রেসিডেন্ট তার নিজের দেশের খেলোয়াড়ের লাল কার্ড তুলে নেওয়ার জন্য ফিফাকে ফোন করেছেন। এটা একটা অভাবিত ঘটনা, এবং তার 1 বছরের জন্য তার এই লাল কার্ডের শাস্তি তুলে নেওয়া হয়েছে। তারপরের ম্যাচটা খেলতে পারার কথা না লাল কার্ড পাওয়ার কারণে, কিন্তু আমার কাছে আসলে সে তাকে 1 বছরের জন্য, এটা মানে আরো 1 বছর সে এই শাস্তিটা কার্যকর হবে না। এখন 1 বছর পরে কোন খেলাতে গিয়ে সে একটা খেলা খেলতে পারবে না, এটা খুব অদ্ভুত। এবং এটা তো আসলে ফিফার করার কথা না, এটা তো আনফেয়ার। তার মধ্যে আরো দেখা গেল যে ইরানের সঙ্গে অদ্ভুত আচরণ। ইরানকে তারা যেখানে খেলা সেখানে থাকতে দেয় নাই, পুরোটা সময় মেক্সিকোতে থাকতে হয়েছে, এবং তাদের প্রতি যে একটা অদ্ভুত আচরণ হচ্ছে এটা কিন্তু পরিষ্কার ছিল। মরক্কোর সাথেও হয়েছে, ইজিপ্টের সাথেও হয়েছে। ছোট ছোট দলগুলিকে নানান ধরনের অসুবিধা ফেস করতে হয়েছে। ফিফা সব জায়গাতে ফেয়ার প্লের কথা বলে, ফিফা নিজে ফেয়ার? আমার মনে হয় না, কারণ হচ্ছে এই নিয়ে অনেক সমালোচনা, অনেকে যারা ফুটবল নিয়ে কথা বলেন, আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি যে এই নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আপনি ইরানের প্রতি দেখেন, ইরান বারবার বলছে যে 3টা দেশে খেলা হচ্ছে, আমাদের খেলাটা মেক্সিকো অথবা কানাডায় ফেলানোর জন্য, কারণ তারা লাইফ থ্রেডের মধ্যে ছিল, এবং আমেরিকা নিজেও স্বীকার করছে। এখন সেই মেক্সিকো থেকে এয়ারে আবার আইসা তার আগের দিন খেলা, আবার খেলে চলে যাওয়া, এর দরকার কি ছিল? হ্যাঁ, এই ধরনের বিমান যাত্রা তো খুব একটা সুখকর না। হ্যাঁ, এবং এই যে রেড কার্ড নিয়ে আপনি যে কথাটা বললেন, এটা সত্যি একটা হাস্যকর। আমি এই মানে পুরা ফিফার ইতিহাসে এরকম হয়েছে কিনা আমার জানা নেই। তবে একটা জায়গায় যে বলে না যে গড উপরে আছেন, যদি বলি যে ওই ম্যাচটায় রেড কার্ড তুলে দেওয়ার পরও বেলজিয়ামের সাথে ম্যাচ 4-1 গোলে হেরেছে। যদি দেখেন, এটা কিন্তু বেলজিয়ামরা কিন্তু উৎসবও করেছে সেভাবে। আসলে যদি বলেন যে এটা তো কিন্তু খেলার মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ, ক্ষমতার প্রদর্শনী, এটা তো হওয়ার কথা না। এটা তো কখনোই হওয়ার কথা না। বিশ্বকাপের খেলায় সবাই সমান। যেমন ইরান তো প্রথম থেকেই ধরেন চাপে ছিল। আমার কাছে যেটা মনে হয় যে ইরানের সাথে তারপরে তো মানুষের মন জয় করেছে। তাদের যে অ্যাটিটিউড, তাদের যে ফুটবল শৈলী প্রদর্শন করেছে, তারা কিন্তু বিশ্বকে জানিয়ে দিয়েছে যে এশিয়ারা পিছিয়ে নেই ফুটবলে। জাপানের কথা বলবো, ইরানের কথা বলবো, যে অসাধারণ ফুটবল খেলেছে। তো আমার মনে হয় যে যতই বৈষম্যতা আসুক, যতই প্রেশার ক্রিয়েট করুক, আপনার যখন প্রতিভা থাকবে আপনি সেটা কিন্তু মঞ্চে তুলে ধরার চেষ্টা করবেন। সেটা কিন্তু ইরান প্রমাণ করেছে। ইরান কিন্তু শত প্রতিকূলতা জয় করেও কিন্তু একটা জায়গায় তারা জয়ী হয়েছে, সেটা হলো তারা
তারা সঠিক পথে ছিল, তারা তাদের বেস্ট পসিবল ম্যাচ খেলেছে, অনেক অন্যায়ের বিরুদ্ধে খেলেছে এবং বিশ্বকে জানিয়ে দিয়েছে। এবং আমার মনে হলো যে ফিফা অনেক কিছুতে আনফেয়ার ছিল। আপনি মরক্কোর সাথে যে ম্যাচ ফিফা আসলে শাকিরার পক্ষে হইতে পারে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরাকে গান গাইতে হবে কেন? এটা আমি বুঝলাম না। তাদের অনেক টপ টপ মানে গায়িকা থাকতে আমার মনে হয় ফিফার প্রেসিডেন্ট কোনোভাবে ম্যানেজ করছে আর কি। নাহলে এরকম কিভাবে মানে এটা খুব অদ্ভুত না, ফিফার গান তাকেই গাইতে হবে, এটা কি কোথাও লেখা আছে নাকি? না, দেখেন এটা হয়তো জানি না কেন হয়েছে, হয়তো মেম্বারসদের ভোটের মাধ্যমে তাকে সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই ফিফা ইরানের সঙ্গে এরকম আচরণ করে আর শাকিরাকে এত ভালোবাসে, এই জন্যই তো সমালোচিত হয়েছে, এই কারণে তো সমালোচিত হয়েছে। তো এইবার আমরা একটু ফিরে আসি আমাদের দেশে। আমাদের ছেলেরা অনেক সুবিধা পেয়েছেন একসময় ফুটবলে, তাও ভালো করেন না। এখন কিন্তু আসলে সুবিধা যে সেরকম পান তাও না, লিগ ঠিক মতো হয় না, লিগে টাকা পয়সা নাই, দলগুলি অসংগঠিত এবং এক ধরনের রাজনৈতিক প্রভাবও ফুটবলের মধ্যে ঢুকে পড়েছিল। সবকিছু মিলিয়ে আমাদের ফুটবল আসলে ভালো ছিল না। কিন্তু আমাদের মেয়েরা তো এই প্রতিকূলতার মধ্যে ভালো করছে। আপনার কেন মনে হয় যে মেয়েরা ভালো করতে পারলে আমাদের ছেলেদের দলটা ভালো করতে পারছে না কেন? সেইভাবে আমাদের প্রত্যাশা মেটাতে পারছে না। এটা দুইজনই ছেলে আসলে, বলেন বিপ্লব, বলেন। আসলে তুষার ভাইয়ের কথায় আমি একটা জিনিস বলতে চাই, আমি 90 দশকে ফিরে যেতে চাই। বিশেষ করে একটা সময় কায়সার ভাইরা আমি একটু মনে করে দিই, একটা সময় কায়সার ভাইরার ওই টোকেন নিতেন জি ক্লাব থেকে, এবং কোন ক্লাব থেকে কে বদলের জন্য টোকেন নিচ্ছে আমরা সেইটা হিসাব করতাম। পাহারা দেওয়া হইতো এবং তাকে বাসার থেকে বের হইতে দেওয়া হইতো না, ক্লাবের টেন্টে গিয়ে লুকিয়ে থাকতো। এটা আমিও পেয়েছি, তাই না? ঢাকা থেকে বের করে দিত। এটা আমিও পেয়েছি। সেই ফুটবলের এই অবস্থা হলো কেন? আমি আপনাকে জাস্ট একটা কথা বলি যে 1999 আমরা ফার্স্ট যে সাব চ্যাম্পিয়ন হয়েছি, 2003 আমরা ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছি। দুটা চ্যাম্পিয়ন হওয়ার পর যদি আমাদের তখন ফুটবল স্ট্রাকচারটা চেঞ্জ করতো, ফুটবলের প্রতি মনোযোগটা দিত, একটা ইনভেস্টমেন্ট ছিল না, আমরা অনেক প্রতিকূলতার মধ্যে কিন্তু ফুটবল খেলেছি। ক্লাব বাইন্ডিং, ক্লাব পুল, জেন্টালম্যান এগ্রিমেন্ট, ক্লাবগুলোর বিরুদ্ধে এমনও দিন গেছে, এমনও সময় আছে। আমার মনে আছে 2003-তে যখন আমরা চ্যাম্পিয়ন হই, হ্যাঁ, আমাদেরকে জায়গা দেওয়া হয়েছিল, তখন আমাদের সেই জায়গা রাখার মতো টাকাও ছিল না আমাদের খেলোয়াড়দের। 2003 টিমটা যেটা সাব চ্যাম্পিয়ন হলো, ওই টিমটা সরকার থেকে দেওয়া হয়েছিল যে আমাদের উপহার হিসাবে। সেই জায়গাটা পর্যন্ত আমরা অনেক খেলোয়াড় হারিয়েছি ডিউ টু আমাদের কাছে টাকা ছিল না। আজকে সেই জায়গাটা আমরা যদি রাখতে পারতাম, আজকে অনেকে রাখতে পারছে যাদের ক্যাপাবিলিটি ছিল। সেটা আপনাদের উপহার দেয় নাই, টাকা দিয়ে কিনতে হতো। ওইটা আসলে ওই সময় আমরা যেটা পেয়েছিলাম সেই টাকা, সেটা ছিল ধরেন সত্যি কথা, ওটা একটা লেভেলে আমাদের যে ইনস্টলমেন্টের মাধ্যমে পেড করে নিতে হতো। হ্যাঁ, আসলে একটা বরাদ্দ পত্র পেয়েছিলেন, আপনাদেরকে দেয় নাই না, সেইভাবে পেয়েছিলাম। সো আমার মনে হয় যে দেখুন, আমাদের ওই জেনারেশন যে একটা লেভেলে আমরা সাব এবং সাব গেম জিতিয়েছিলাম, তখন যদি আমাদের স্ট্রাকচারটা টোটালি চেঞ্জ করতো এবং ফুটবলের পিছনে যদি ইনভেস্টটা বেশি করতো, তাহলে আজকে আমরা এই এত বছর পর এসে আমরা হাহাকার করতাম না যে আমরা কেন বিশ্বকাপ খেলতে পারছি না, আমাদের র্যাঙ্কিং কেন এত উপরে। সো ওখান থেকে কিন্তু আমাদের আমাদের সাপোর্টার আসা। তবে ইদানিং আমি যদি বলি যে 2024-এর পর যখন দায়িত্ব নিয়েছেন আমাদের তাবিদাউল সাহেব, উনি কিন্তু একটা জিনিস ফিরিয়ে এনেছেন, সেটা হলো ফুটবলের ক্রেজটা ফিরিয়ে আনার জন্য উনি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছেন জাতীয় দলটাকে। দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী একজন ফুটবলার, আপনার মতে গোলকিপার, আমার ফ্রেন্ড, এবং আমরা একসাথে খেলেছি, এবং সে সর্বোচ্চ চেষ্টা করছে আবার ক্রীড়াঙ্গনটাকে সুন্দর করে সাজিয়ে এবং ফুটবল, ক্রিকেট, প্রত্যেকটা খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে যেন একটা লেভেলে যায়, সেই জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এবং দেখুন, আমাদের জাতীয় দলটার কথা বলি যে এখন আবার সাপোর্টাররা কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছে, মাঠে ফিরে এসেছে, হামজা এসেছে, সুমিত এসেছে। আজকে এই ক্রেজটা কাজে লাগিয়ে এই বিশ্বকাপ উন্মাদনার পর যদি আমরা ফিউচার প্ল্যান করি, ক্লাবগুলোকে সেরকম ধরেন সাপোর্ট দিয়ে এনভায়রনমেন্টটা তৈরি করতে পারি, ফ্যাসিলিটিসগুলো তৈরি করতে পারি, ক্লাবগুলোর পাশে দাঁড়াই, তাহলে আমার মনে হয় যে ইয়ুথ লেভেলগুলো আমরা স্ট্রং করি, আমাদের ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদেরকেও যদি তাদের লিগটাকে, অবকাঠামোকে চেঞ্জ করে ভালো পর্যায়ে নিতে পারে, আমার বিশ্বাস যে আমরাও একদিনে আমাদের র্যাঙ্কিংটা ঘুরে দাঁড়াবো, আমরাও স্বপ্ন দেখতে পারবো। আমরা যখন ফুটবল খেলা দেখতাম, আমরা দেখতাম যে ঢাকা শহরের বিভিন্ন কোনা কোনা থেকে বাস ভাড়া করে পতাকা নিয়ে জার্সি পরে আবাহনী মোহামেডানের খেলা দেখতে লোকজন যাচ্ছে, প্রধান দুটি দল। কিন্তু এর বাইরেও ব্রাদার্স ইউনিয়ন তাদেরকে চ্যালেঞ্জ করতো, বিজেএমসি ছিল, ওয়ান্ডারার্স ছিল, ওয়ারি একটা অদ্ভুত দল ছিল, মাঝে মাঝে বড় দলকে হারিয়ে দিত, ফরাসগঞ্জ। হ্যাঁ, এই অবস্থা থেকে আমরা
এরকম ভাবে ফুটবলকে ক্ষতিগ্রস্ত করে ফেললাম। শুধু তাই না, আমরা শুনতাম যে বিদেশ থেকে খেলোয়াড়রা তখন আসতো, এই যে এমেকা, তারপরে নালজেগার, চিবাউকেরি, তারপরে তারপরে ভিজন তাহিরি, নালজেগার, সামি সাকিব, হ্যাঁ ভিজন তাহিরি, সামি সাকিব, তারপরে গোলকিপার এসেছিলেন শ্রীলঙ্কা থেকে লায়নেল পেরেজ। হ্যাঁ, তো এই যে আমাদের শ্রীহীন হয়ে গেল ফুটবল। আমরা যখন ফুটবল খেলছি, আপনি দেখেন আমেরিকার মতো একটা প্লেয়ার, সে একটা জিনিস জিজ্ঞেস করে রাখি, তখন আপনাদেরকে বলতো অমুক 5 লাখ নিয়েছেন, অমুক 10 লাখ, অমুক 25 লাখ, আসলে আপনাদেরকে টাকা দিতে হতো? না দিত না। হ্যাঁ, এভারেজ 20 লাখ 25 লাখ ওই সময় পাইছি আমরা। তো আমি যেটা বলতে চাই যে যারা ওয়ার্ল্ড লেভেলে যারা ফুটবল খেলছে ওয়ার্ল্ড কাপে, এই যে এমেকা, হি রিপ্রেজেন্ট দ্য ন্যাশনাল টিম অফ নাইজেরিয়া কিন্তু একটা জায়ান্ট কিলার টিম, কিন্তু ওই টিমের মধ্যে সে নিজেকে অবস্থান দিয়েছে, সে খেলছে, আমেরিকা খেলছে, এবং ওইরকম একটা মানের প্লেয়ার কিন্তু মডার্নে খেলে গেছে। সামি সাকিরও খেলেছে, সামি সাকির, করিম মোহাম্মদ এরা খেলছে, দুজনেই আসছে, করিম মোহাম্মদ আসছিল। এরা ওয়ার্ল্ড মানে স্ট্যান্ডার্ড ফুটবলারও আবহাওয়াতে খেলছে। আপনি বিশ্বকাপ খেলার, আপনি বিজন তাহিরি, নালজেগার, দে রিপ্রেজেন্ট ইরান ন্যাশনাল টিম। আমরা ইরান ন্যাশনাল টিম এখানে হারাইছি, ইস্তেগলালকে হারাইছি, এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়েছি, আবার ইরানে আমরা ড্র করছি। মানে আমি বলি ইরানের সাথে মোটামুটি আমাদের একটা ভালো ফাইট ছিল। সেই ইরান দে আর প্লেইং রেগুলার ওয়ার্ল্ড কাপে চলে গেছে, আর আমরা ইভেন কাতারের কথা বলি, কাতারের সাথে আমার মনে আছে 98-এ আমরা 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি কাতারে গিয়ে, একটা 23 টিমের সাথে একটা ন্যাশনাল টিমের, দুটো ম্যাচ ড্র করেছি। তখন আমি আমরা দুজনে কিন্তু বাংলাদেশ টিমের গোলকিপার। সো ওই কাতারে এখন বিশ্বকাপ খেলছে, কারণ হলো আপনার পরিকল্পনা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমি একটা যেমন জাপানের কথা বলি, বিরতিতে যাওয়ার আগে একটু জানি যে 2022-এ তো হয় নাই, 26-এও হয় নাই। আপনার কি মনে হয় পরিকল্পনা ঠিক হলে কবে নাগাদ আমরা খেলতে পারবো? দেখুন, আপনি যদি এখন থেকে 2038-এর একটা চিন্তা করেন, তার জন্য সঠিক পরিকল্পনা নেন। আমি বিশ্বকাপের কথা বাদ দিলাম, অন্তত এশিয়ান স্ট্যান্ডার্ডে আমরা আগে পৌঁছি। আমরা যদি এশিয়ান স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারি, তাহলে কি হবে, আমরা ওই যে আমাদের র্যাঙ্কিং বাড়ার পাশাপাশি এই যে 48 বা 64টা দেশ হবে, তখন একটা সুযোগ থাকবে আমরা আমাদের বেস্ট পসিবল পারফরমেন্স করে যদি আমরা বিশ্বকাপে যেতে পারি। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরেন আমাদের পাশে ভারত, প্রায় 150 কোটির কাছাকাছি লোক, আমাদের পাশে চায়নাও প্রায় এরকম 170-80 কোটি মানুষের দেশ, আমরা পাকিস্তান, সব মিলে কিন্তু এই অঞ্চলে প্রায় 200-250 কোটি লোক থাকে। আর কাবো ভার্দে বিশ্বকাপ খেলে 5 লক্ষ, কেউ 1.5 লক্ষ এরকম। আমি আসলে নিজে চায়না তো অনেকবার গেছি, কিন্তু চাইনিজ লোকরা আমি দেখছি যে আবার জাপানিজরা ভালো ফুটবল খেলে, চাইনিজরা আবার খেলে। চাইনিজে বলছি, এরা কিন্তু ফুটবলটাকে এত লাইক করে না, কিন্তু এখন করে ভাই, এখন করে, কিন্তু ওরা ওই ফুটবল, ওই যে কি বলে, ওই যে রাগবি যেটাকে, ওইটা খুব, বেসবল, এগুলি খুব পপুলার চায়নায়, ওটা ফুটবল। কিন্তু এখন আবার ফুটবলের উপরে জোর দিচ্ছে, দেখা যাক ভবিষ্যতে। না, 2002-এ তো ওরা বিশ্বকাপ খেলেছে। আমার মনে হয় 2002 বিশ্বকাপ যখন খেলে চায়না টিম, আমরা এশিয়ান গেমসে গিয়েছিলাম 23 টিম নিয়ে, তখন আমি ওই টিমের গোলকিপার। চায়না টিমটা এসেছে, ওইখানে বিশ্বকাপের প্লেয়াররাও ছিল, ওদের সাথে একটা ম্যাচ পড়েছে আমাদের, না হলে আমি মনে হয় ওই ম্যাচে 14 থেকে 15টা সেভ করেছি। লাস্টে আমরা হেরেছি কিন্তু 3 গোলে, পেনাল্টি পেয়েছে এবং 2টো গোল খেয়েছে, একটা আত্মঘাতী গোল ছিল। তো ম্যাচ কনফারেন্সে লাস্টে গিয়ে বলে যে, আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কোন দেশের লিগ খেলো, আমি বলছি আমি বাংলাদেশে খেলি। মানে আমার এত সেভ ছিল যে আমি এখনও এটা মনে করলে আমার কাছে মনে হয় যে এটা স্বপ্নের মতো মনে হয়েছে। সো আমার মনে হয় যে আমরা আসলে কি ছোট টিমের যে দলগুলো, তারা কিন্তু বড় দলের জন্য যখন খেলে, গোলকিপাররা কিন্তু শো হওয়ার অনেক সুযোগ থাকে, যেটা আমরা এই বিশ্বকাপে আপনার ক্যাপ ভার্দের গোলকিপারকে দেখেছি, আপনার ভজিনাকে দেখেছি, অ্যালরোমকে দেখেছি, কারণ কন্টিনিউয়াস গোলকিপার তো শো করার সুযোগ থাকে, কারণ বল আসতে আসতে তখন একের পর এক সেভ করার সুযোগ থাকে। আমরা একটা বিরতি নেব, পুষ্টি নিবেদিত চলমান একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আবার আমরা ফুটবল নিয়ে কথা বলবো। শেষ হলো বিরতি, ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমানে, এবং আমরা কথা বলছিলাম বিশ্বকাপ নিয়ে। আবার একটু বিশ্বকাপে ফেরত যাই। 10 জন নিয়ে আর্জেন্টিনা শেষ পর্যন্ত খেললো। লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক বেঠিক সেটা পরের কথা, কিন্তু 10 জন নিয়ে খেলতে পারাই তো একটা বীরত্ব। একটা স্পেনের মতো দলকে 10 জন নিয়ে খেলে দীর্ঘ সময় পর্যন্ত আটকে রাখা, সেটাও তো সোজা না। না, লাল কার্ড তো পাইছে মনে হয় তাও 93 বা 4 আটকে রেখেছে। হ্যাঁ, এই সময় তো ওই অবস্থা। আপনাকে মনে হয় লাল কার্ডটার কারণে তাদের মনোবল আরো ভেঙে গিয়ে তারা আসলে অনেক সময় এই বিগ টিম খেলাতে এই টিমগুলি 1-2টা প্লেয়ার কম হইলে এমন একটা ডিফার করে না। আপনি দেখেন 1 গোল যখন খাওয়ার পরে আর্জেন্টিনা যেভাবে ফিরে আসছিল খেলায়, এটা যদি আগের থেকে একটু সিরিয়াস হইতো, তাহলে এখানে 1 গোল পরিশোধ করা কিন্তু কোনো বিষয় ছিল না। মারামারি না করে আরেকটু ভালো করে আরেকটু, মানে এই খেলাটা যদি আরেকটু, এর আগে যতবার কিন্তু তার আগেই গোল খেয়েছে,
অনেকগুলি খেলা তার নাকি বিপ্লব আগে গোল গোল খাওয়ার পরে খেয়ে গোল দিয়েছে লাস্ট আপনার 65 থেকে যদি আপনি দেখেন লাস্ট এক্সট্রা টাইমে মানে একদম ইনজুরি টাইম পর্যন্ত প্রায় লাস্ট 30 মিনিট আর্জেন্টিনা যে ফুটবল উপহার দিত এবং প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ বের হয়েছে এভাবে 15 থেকে 20 মিনিটের মধ্যে আর্জেন্টিনা অসাধারণভাবে কামব্যাক করেছে, যেটা অতীত ওয়ার্ল্ড কাপ ঘাটলেও আমরা পাবো না, এটা আমার কাছে মনে হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যে এই ফাইনালে এসে আর্জেন্টিনা এত হতাশজনক পারফরমেন্স যদি আমি বুঝি, আমার মনে হচ্ছে এটা ক্রিয়েট করার মালিক কিন্তু উপরে একজন। আপনি দেখেন পরপর 4টা ম্যাচ অসাধারণ খেলেছে। এটা যদি আমি জাস্ট ফ্ল্যাশব্যাকে যাই, 2007-এ ফিরে যাই, ছোট্ট ইয়ামালকে যখন একটা অ্যাডের মাধ্যমে বার্সেলোনার পোস্টার বয়ের করার জন্য একটা ছোট্ট বেবি খুঁজছিল, তখন ইয়ামালের মা একটা লটারি কিনেছিল। সেই লটারিতে ইয়ামালের মা কিন্তু ওই লটারিটায় উইন হয় এবং ইয়ামালকে ছোট্ট বেবিকে নিয়ে আসে আর্জেন্টিনায়, তাদের ক্যালেন্ডার বাৎসরিক ক্যালেন্ডারে ওই ছবিটা যাবে। এসে দেখে মেসি নিয়েছে তাকে, মেসি তার ভাগ্যে পড়েছে এবং মেসি তাকে নিয়ে গোসল করিয়েছে বা একটা টাবের মধ্যে বাস্কেটের মধ্যে, এবং গোসল করিয়ে সুন্দর মতো তাকে রেখে তার কোলে নিয়ে আসে। এই যে মেসির ছোঁয়া, তখনও জানতো না সে ফুটবলার হয়ে বেড়ে উঠবে। সেই ইয়ামালের দলের কাছে সেই ইয়ামাল 19 বছর পরে মেসির সাথে ফাইনাল খেলেছে 19 নাম্বার জার্সি পরে, এবং 19 নাম্বার জার্সি পরে 19 বছর বয়সে মেসির বিরুদ্ধে, হ্যাঁ, এবং ফাইনালে এই ইয়ামালেই কিন্তু আপনি দেখেন সে ট্রফিটা উঠিয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই স্ক্রিপ্টটা মনে হয় উপর থেকে তৈরি করা ছিল যে এই ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা হারবে ইয়ামালের কাছে। এবং পরবর্তী মোমেন্টামটা যদি দেখি ম্যাচ শেষে, যে ইয়ামালকে ছোট্ট 3 মাসের শিশু ইয়ামালকে কোলে নিয়ে আদর করে স্পর্শে আজকে এই ইয়ামাল হয়েছে, মেসি হারার পর যখন বিমর্ষভাবে পড়েছিল, মাঠে বসেছিল, ইয়ামাল এসে তাকে জড়িয়ে ধরেছে। সো এই মোমেন্টামটা আমার কাছে মনে হয় যে বেস্ট মোমেন্টাম ছিল। খেলার মধ্যে এটা আমরা দেখি, বাংলাদেশের রাজনীতিতে এটা দেখি না কেন? রাজনীতি তো একটা ভিন্ন বিষয়। এটা পৃথিবীর কোথাও রাজনীতিতে এটা দেখি না। কালকে আমার কাছে এটা মজা লেগেছে, স্পেন যখন উৎসব করছে, প্রেসিডেন্ট সাহেব পাশে নিজেও দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ, তিনি ভাবছিলেন যে তিনিও উৎসব করবেন। আমাদের স্পিকার সাহেব হঠাৎ করে 2 দিন আগে বললো যে আমি এই খেলায় স্পেনকে সাপোর্ট করছি, কি কারণে জানি না। না, উনি একজন ফুটবলার ছিলেন, গ্রেট প্লেয়ার হতে পারে উনি বুঝতে পেরেছিলেন যে স্পেন ভালো স্পেন অনেক ভালো ফুটবল, অথবা আমাদের মতো তবে লুকিয়ে থাকা ব্রাজিল। আমি বলবো যে বাংলাদেশের একটা জিনিস ভাগ্য ভালো যে আর্জেন্টিনার ব্রাজিল খেলা পড়ে নাই। যদি পড়তো সেমিফাইনাল ম্যাচটা পড়লে কি অবস্থা হতো? 144 দিতে, মানে কারফিউ দিতে হইতো ঢাকা শহরে। কোনো মানে এমন মারামারি লাগতো কল্পনা করার বাইরে। আপনি 2 দলের যেরকম সমর্থক, যেমন আমি গতবার অলরেডি 12 থেকে 14 জন মারা গেছে অলরেডি সারা দেশে। আপনি আর্জেন্টিনা ব্রাজিল, গতবার এই ব্রাজিল আর্জেন্টিনা ঘোষণা দিয়ে মারামারি হইছে ব্রাহ্মণবাড়িয়ায়, যে তোরা আয় ব্রাজিল কে আসো, কোন জায়গায় ওখানে নাকি কিছু লাগে না, এমনিতেও তারা ও মাই গড, গোল ফিল করলে এরকম করে না। আপনি চিন্তা করছেন যে অমুক স্কুলে মাঠে আয় কে ব্রাজিল, এদিকে আর্জেন্টিনা আয় অমুক ঘোষণা দিয়ে মারামারি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এরা চিন্তা করে দেখেন কতটুকু মানুষ। তবে এবার সেমিফাইনাল বললে কি হতো? হ্যাঁ, সেমিফাইনাল বললে বললাম পরবর্তী সুপার পাওয়ার কে হবে ফুটবলের? আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলের যে এক ধরনের মেরুকরণ ছিল, যে একদিকে দক্ষিণ আমেরিকার অনেকগুলি দল ভালো ফুটবল খেলে, আবার ওদিকে ইউরোপের কিছু দল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ইউরোপিয়ান ফুটবলের যে অগ্রগতি, তার সঙ্গে দক্ষিণ আমেরিকা তাল মেলাতে পারছে না। যে আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, আপনি যে প্রশ্নটা করেছেন, এমনও কি হতে পারে, এই প্রশ্নটা করে রাখি, দক্ষিণ আমেরিকান ফুটবলার ইউরোপে খেলতে গিয়ে দক্ষিণ আমেরিকার যে অরিজিনাল ফুটবল, যেটা অনেক বেশি ছন্দে খেলা হতো, সেটা হারিয়ে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে আগামীর ফুটবলে যদি ডমিনেট করার যদি দেখি, এই বিশ্বকাপ থেকে কিছু অ্যালার্ট আমরা দেখেছি, যে সাইনিং দেখেছি, সেটা আফ্রিকা, তারপরে যদি বলি আমাদের এশিয়া, জাপান দেখিয়েছে, ইরানের ফুটবলটাও আমার ভালো লেগেছে। আর পাশাপাশি বলি যে আগামী 2000 শতবর্ষী যে বিশ্বকাপ, সেখানে যদি দেখি এই স্পেন এবং এই ফ্রান্স অসাধারণ দল হয়ে উঠবে। তাদের যেই প্লেয়ারদের এইজ যদি বলি 23 থেকে 24 ইয়ার্স, সো আগামী বিশ্বকাপটা যারাই চ্যাম্পিয়ন হবে তাদেরকে হিসেব করেই চ্যাম্পিয়ন হতে হবে, তাদের চাইতে বেটার ফুটবল উপহার দিয়ে চ্যাম্পিয়ন হতে হবে। পাশাপাশি তাদেরকে টক্কর দেওয়ার জন্য আমার মনে হয় যে আফ্রিকা থেকে কঙ্গোর মতো দল, যারা এই বিশ্বকাপে নজর কেড়েছে, তাদেরকে কিন্তু আপনি ফেলে দেওয়ার মতো না। আমার মধ্যে আফ্রিকা থেকেও কেউ আসবে, যেটা আগামী বিশ্বকাপে আমরা দেখতে পাবো। আরেকটা বিষয় কিন্তু হয়েছে, ঔপনিবেশিক শক্তিগুলি তাদের পুরনো উপনিবেশের যে সুবিধা, সেটা তাদের খেলাধুলার মধ্যে পাচ্ছে। কারণ যেসব জায়গায় তারা উপনিবেশ করেছিল, সেই সব জায়গার মানুষেরা তাদের এখানে থাকতে এসে তাদের ন্যাশনাল টিমে খেলছে। যেমন ক্যামেরুনের এমবাপে
তার বাবা তাকে ক্যামেরুনে নিয়ে গিয়েছিলেন খেলানোর জন্য, যে ন্যাশনাল টিমে খেলতে হবে, ক্যামেরুনের অফিসিয়ালরা তার কাছে ঘুষ চেয়েছেন। হ্যাঁ, এটা তো সে ফ্রান্সে খেলছে। তো আপনার কি মনে হয় যে ঔপনিবেশিক শক্তিগুলি আজকে এই তাদের উপনিবেশের সুবিধা খেলার মধ্যেও পাচ্ছে? ইয়ামাল তো আসলে অরিজিনালি ইউরোপিয়ান না। না, এটা তো ইউরোপে যেহেতু আসলে ইকোনমিক অবস্থা ভালো, এবং আপনি দেখেন এখানে হ্যাঁ, কিন্তু অদ্ভুত না যে তারা এক সময় ধন সম্পদ নিয়ে গিয়েছে, এখন তারা মেধাবী খেলোয়াড়দেরকে নিয়ে যাচ্ছে, মেডেল তাদের কাছেই থাকছে। এটা তো যেহেতু টপ লিগগুলি ইউরোপে হয়, সেখানে টপ ক্লাবগুলি ভালো পেমেন্ট দিচ্ছে, যেখানে ভালো প্লেয়ার তারা সেখান থেকে পিক আপ করছে। আপনি দেখেন প্রত্যেকটা বিশ্বকাপে এই আর্জেন্টিনা ব্রাজিল কাপ জিতুক আর না জিতুক, তারা টপ ফেভারিটে থাকবে। কেন? প্রত্যেকটা প্লেয়ার ওরা কিন্তু বিভিন্ন বড় বড় টিমে খেলছে ইউরোপের, দে আর ডমিনেটিং মানে এই ইউরোপের লিগগুলি। এই জন্য প্রত্যেকটা মানে বিশ্বকাপ আসুক, পাক আর না পাক, ব্রাজিল আর্জেন্টিনা টপে। আমাদের এখানে যারা বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা আমাদের ফুটবলে বা আমাদের খেলাধুলায় বিনিয়োগ না করে শুধুমাত্র একটা বা দুটা খেলাকে বেছে নেন। এটা কি শুধু জনপ্রিয়তার জন্য নাকি অন্য কোনো কারণ আছে? এটা আমার মনে হয় জনপ্রিয়তার জন্যই। এখন ধরুন ক্রিকেট হঠাৎ করে আমরা যখন 90 আন্তর্জাতিক পর্যায়ে একটা বিশ্বমানে তো আমাদের অন্য কোনো খেলা এইভাবে আমরা খেলি নাই, দলগত খেলা। এখন হয়তো আসবে, যেন আমাদের আর্চারি যারা খেলেন, তীরন্দাজি, তারা ভালো করেন, সুইমাররা ভালো করেছে, শুটাররা ভালো করেছে, দাবার খেলোয়াড়রা ভালো করেছে, কিন্তু এগুলো সব এক ধরনের ইন্ডিভিজুয়াল মেডেল। কিন্তু দলীয় খেলা আমরা দলীয় খেলা স্পন্সর তো আসলে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। অনেক বড় বড় কোম্পানি আছে, তারা যদি এগিয়ে আসে ডেফিনেটলি নট অনলি ফুটবল, সব কিছুতেই উন্নয়ন ঘটবে। আমরা শেষ করবো আপনাকে দিয়ে। আপনার কি মনে হয় যে ক্রীড়া বাজেটে ভবিষ্যতের দল তৈরি করার জন্য এক ধরনের উন্নয়ন পরিকল্পনা থাকা উচিত? আমাদের ক্রীড়া বাজেট দেখা যায় যে খুব ক্ষুদ্র হয়, যদিও আমরা অনেক কথা বলি, কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট তো অত না। না, আমার কাছে যেটা মনে হয়, দেখুন আমাদের বিশেষ করে ফুটবল নিয়ে আমরা চিন্তা করি, এত আবেগ, এত ভালোবাসা ফুটবলের প্রতি। তো ফুটবলটাকে একটা স্টেজে নেওয়ার জন্য অলরেডি যদি বলি, আমাদের ইয়ুথ লেভেলের কাজ হচ্ছে, বিশেষ করে নতুন কুড়ি শুরু করেছে, এবং ধরেন আন্ডার-17, আন্ডার-15 ফেডারেশন চালু করেছে। সো এখান থেকে আমরা বেশ কিছু প্রতিভা পাবো। এই প্রতিভাগুলোকে যদি আমরা লালন পালন করি, ফিউচারের জন্য তৈরি করি এখন থেকে, এবং তাদেরকে যদি সকল সুযোগ সুবিধা দেই, তাহলে আমার বিশ্বাস যে আমরা ফুটবলেও ঘুরে দাঁড়াতে পারবো, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। শেষ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের নারী ফুটবলারদের অভিযোগ আছে, তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা অনেক সময় রাখা হয় না, আর তাদের বেতন ভাতা সবকিছুই পুরুষদের তুলনায় কম, যদিও তাদের অর্জন কিন্তু যথেষ্ট। দেখুন, এখন যদি বলি যে নারীদের কিন্তু আপনার মাসিক যে বেতনটা, এটা কিন্তু ফুটবলারদের ছেলেদের তুলনায় অনেক বেটার। ছেলেরা কিন্তু কোনো মাসিক ফুটবলে বেতন পায় না, ন্যাশনাল টিমে যখন হয় তখন শুধু একটা অ্যামাউন্ট টাকা পায়, কিন্তু প্রত্যেক মান্থলি কিন্তু তারা একটা ভালো তবে মেয়েদের একটা জায়গায় আমার কাছে মনে হয় যে তাদের ঘরোয়া লিগে, বিশেষ করে ক্লাব টিমগুলোতে যদি তাদের দলগুলো পৃষ্ঠপোষকতা পায়, এবং আমার বিশ্বাস যে আমাদের বড় দলগুলো আছে, আবাহনী, মোহামেডান, বসুন্ধরা, কিংস থেকে শুরু করে যতগুলো ক্লাব আছে, প্রত্যেকটা ক্লাব যদি নারী ফুটবল টিমটাও করে, তাহলে কিন্তু তাদের ফ্যাসিলিটিসগুলো বেশি পাবে, এবং তাদের যে পারিশ্রমিকের কথা বলবো, তারাও পারিশ্রমিকগুলো পাবে। এতে করে নারী দলগুলো আরো শক্তিশালী হবে। আমাদের মেয়েরা কিছু আঞ্চলিক লিগে খেলছে, মিয়ানমারে খেলছে। আমাদের দেখুন, আমাদের দক্ষিণ এশিয়া এখন নারীরা কিন্তু ভালো অবস্থায় আছে আপনি যদি দেখেন, এবং দক্ষিণ এশিয়া না, টোটাল এশিয়ায় যদি আমরা আমাদের নারীদের অবস্থান দেখি ফুটবলে, তাদের যে কোয়ালিটি এখন, তারা কিন্তু মিনিমাম 15 থেকে 20টা দেশের মধ্যে বাংলাদেশের নারী দল আছে এখন যে স্টেজে আছে। সো আমার মনে হয় যে নারীরা অনেক দূর এগিয়েছে ডিউ টু তাদের যে অবস্থান, সে অবস্থান তারা জানিয়ে দিয়েছে। আমার মনে হয় যে তাদের যদি ক্লাব ফুটবলটাকে আরও ভালো করে সাজাতে পারে, আরও শক্তিশালী করতে পারে, আমার মনে হয় সুযোগ সুবিধাগুলো দেয়, নারীরাও কিন্তু অনেক দূর যাবে আরও আমাদের। ধন্যবাদ। আমাদের সময় ফুরিয়ে গিয়েছে, আমাদের অপেক্ষা করতে হবে আরও 4 বছর পরের বিশ্বকাপের জন্য, এবং সেটা শতবর্ষের বিশ্বকাপ, এবং হয়তো আমরা আশা করব যে ভবিষ্যতে সেই বিশ্বকাপে আমাদের বাংলাদেশের মানুষেরা যে দলগুলিকে বেশি সমর্থন করেন তারা ভালো খেলবেন। নিজের দল খেলে না বলে এরকম, আসলে নিজের দল খেললে তো এটা আমরা দেখতামই না, আমরা আমাদের দলকে সমর্থন করতাম। কিন্তু আশা করছি আমাদের ফুটবল দলও এর মধ্যে উন্নতি করবে এবং ভালো করবে। এবং আজকে যারা দর্শক পুষ্টি নিবেদিত চলমান দেখলেন, আমরা একটা খেলা নিয়ে কথা বললাম, যে খেলাটা বাংলাদেশের প্রায় হৃৎপিণ্ডের অংশ ছিল। আমাদের এইখানে আমাদের ফুটবলাররা ফুটবল খেলা শুরু করেছিলেন ব্রিটিশ শাসনামলে খালি পায়ে। সেই খালি পায়ে খেলা ফুটবল থেকে আজকে যে আধুনিক ফুটবল, সেই ফুটবলে উত্তরণের জন্য বহু মানুষ শ্রম দিয়েছেন। এই ফুটবলের পেছনে রাজনৈতিক
পৃষ্ঠপোষকতা ছিল, অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল, ঢাকা শহরকে ঘিরে একটা খুব দুর্দান্ত লিগ ছিল এবং এরপরে আঞ্চলিক কিছু লিগও বেশ ভালো করছিল। আমাদের ফুটবলাররা বিদেশেও খেলেছেন, বিদেশ থেকে ফুটবলাররা বাংলাদেশে এসেছেন এবং এখানে এসেও ভালো করেছেন। এমন ফুটবলাররা খেলেছেন যারা তাদের দেশে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করেছেন এবং শুধু তাই না, আমাদের এখানে বিদেশি কোচরা এসেছেন। একসময় এশিয়ান যুব ফুটবলে আমাদের দল বেশ ভালো করছিল, ক্লাব ফুটবলে ভালো করছিল। যে কোনো কারণেই হোক আমাদের ফুটবল থেকে আমাদের যে পতন সেটা হয়েছে অবস্থান থেকে, এবং আমাদের গণমাধ্যমও ফুটবলের প্রতি খুব সদাচরণ করে না। আমাদের লিগগুলিকে আমরা আগের মতো টেলিভিশনে দেখতে পাই। আগে সরকারি টেলিভিশন লিগের খেলা সরাসরি সম্প্রচার করত। এখন কি আমাদের লোকাল কোনো খেলা সেইভাবে সরাসরি সম্প্রচারিত হয়? আমরা যদি নিজেদের পেছনে নিজেদের পাশে নিজেরা না থাকি, তাহলে অন্য কেউ এসে আমাদেরকে ভালো করে দেবে? অন্তত খেলাধুলা এটা সম্ভব না। আর খেলাধুলার জন্য সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অরাজনৈতিক খেলার মাঠ। কে ভালো খেলে সে ভালো খেলবে, কে কোন দল করে সেই জন্য সে খেলতে সুযোগ পাবে, এটা একদমই হওয়া উচিত না। আর খেলার মাঠ থেকে যারা খেলছেন এরকম চলতি খেলোয়াড়কে ডেকে নিয়ে এমপি বানিয়ে দেওয়া, সেটা আরও ভয়ঙ্কর। আমরা আশা করব আমাদের সংগঠক যারা আছেন তাদের এক ধরনের সমতা তারা বজায় রাখবেন তাদের কাজ এবং বিচারে, এবং পাশাপাশি আমাদের খেলোয়াড়রাও খেলায় আরও মনোযোগী হবেন। এবং শুধু তাই না, আমাদের রাজনীতিবিদরা অন্তত ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখবেন এবং মেধাভিত্তিক একটি ক্রীড়াঙ্গন তৈরি করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বিশ্বকাপের আমেজ হারিয়ে যাওয়া আমাদের জন্য এক ধরনের আমি বলবো বিষাদময় ঘটনা। আর ব্রাজিল আর্জেন্টিনার যে রাইভালরি সেটাও শেষ হয়ে যাচ্ছে, সেটাও এক ধরনের বিষাদময় ঘটনা। তবে এই যে চমৎকার খেলা আমরা দেখতে পারলাম, আমরা সারা বিশ্বের সেরা খেলোয়াড়দেরকে আমরা দেখতে পারলাম, এটা একটা জীবনের জন্য চমৎকার ঘটনা। এটা একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা আমাদের জীবনে আবারও ফিরে আসুক। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন আগামী বিশ্বকাপ পর্যন্ত, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো পুষ্টি নিবেদিত চলমান শেষ করছি।